হ্যাঁ, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে তার চাচাতো ভাইকে বিয়ে করেছি। আমি যদি ভালো থাকি, সুখে থাকি, তাহলে তো কারো সমস্যা হওয়ার কথা না। কারণ আমি যখন দুঃখে ছিলাম, কষ্টে ছিলাম, তখন আপনারা কেউ আমার পাশে থাকেননি। সম্পর্ক করে বিয়ে করেছিলাম। কিন্তু আমার বাবা-মা আজও মেনে নেয়নি। কারণ আমি যাকে ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, সে ছিল বেকার। পালিয়ে গিয়ে আমরা একটা বাসায় উঠি। সেখানে আমরা বিয়ে করি এবং ২ মাস থাকি। আর তারপর সোজাসুজি শ্বশুরবাড়িতে এসে উঠি। শ্বশুরবাড়িতে সবাই আমাদেরকে মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু সকাল বিকাল কথা শোনাতো। বিয়ের পরপরই আমার স্বামী একটা কোম্পানিতে চাকরি নেয়। সেখান থেকে প্রতি মাসে যে টাকা বেতন পেত তার অধিকাংশই পরিবারে দিত সংসার খরচের জন্য। তখনও সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু যখন আমার স্বামীর চাকরিটা চলে যায়, যখন সে আর সংসারে কোনো খরচ দিতে পারছিল না, তখনই শুরু হয় আমার শাশুড়ি এবং ননদের অত্যাচার। সংসারে যখন আমার স্বামী কোনো খরচ দিতে পারছিল না, তখন আমি চিন্তা করলাম আমাকেই কিছু একটা করতে হবে। আমি অনেক আগেই দর্জির কাজ শিখেছিলাম। যাই হোক, এর মাঝে একটা কথা বলতে চাই। আমার স্বামীর একটা চাচাতো ভাই ছিল, ওর নাম ছিল সোহেল। সোহেলকে আমার স্বামী খুব ভালোবাসতো, সবসময় নিজের কাছে কাছে রাখতো, একদম আপন ভাইয়ের মতো। আর সোহেল ভাবি হিসেবে আমাকেও খুব সম্মান এবং শ্রদ্ধা করত। নিয়ম করে সে প্রতিদিন আমাদের বাড়িতে আসতো, সকাল বিকাল খেত। এমনকি আমরা কোথাও ঘুরতে গেলে সে আমাদের সাথে থাকতো, একেবারে আপন ভাইয়ের মতো। যাই হোক, আমার স্বামীর যখন চাকরিটা চলে যায় সে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। উল্টাপাল্টা বন্ধুদের সাথে মেলামেশা করে, সে নেশাগ্রস্ত হয়ে যায়। আর এদিকে আমি দর্জির কাজ করে আমাদের সংসারে কিছু টাকা দিতাম। এর মাঝে আমি বেবি কনসিভ করে ফেলি। এরপর আমার অনেক খরচ বেড়ে যায়, প্রতিনিয়ত ডাক্তারের চেক আপে থাকতে হয়। আমি কষ্ট করে এই সময়েও দর্জির কাজ করে যে কয়টা টাকা পাই সেগুলো দিয়ে আমার খরচ চালাই। এদিকে আমার শাশুড়ি আমাকে প্রচণ্ড নির্যাতন করতে থাকে। আমাকে ২ বেলা খাবার খেতে দিত না ঠিকমতো। যখন আমার বেশি বেশি খাবার খাওয়ার সময়, ঠিক তখনই আমি খাবার পাচ্ছিলাম না। একটু খাবার খেতে গেলে সকাল বিকাল শাশুড়ি খোঁটা দিত। বলতো, "তোমার স্বামীর তো কোনো ইনকাম নেই। এত খাবার আসে কোত্থেকে? সংসারে তো তোমরা কোনো খরচ দাও না। কিছু খেতে হলে তোমার স্বামীকে বলো চাকরি করে টাকা এনে দিতে।" আমার শাশুড়ি আমাকে এত বাজে ভাষায় খোঁটা দিত যেগুলো আমি সহ্য করতে পারতাম না। আর আমার স্বামীও আমাকে একদমই সময় দিত না। সে সবসময় তার বন্ধুদের সাথে থাকত। যখন তাকে আমি বলতাম আমাকে কিছু কাপড় এনে দিতে হবে, কিছু কাপড় ডেলিভারি করতে হবে, সে সবসময় আমাকে বলতো, "তুমি সোহেলকে নিয়ে যাও।" আমি যেখানেই যেতাম আমার সাথে সোহেল যেত। সবাই সবসময় দেখতো আমরা একসাথে রিকশায় করে যাচ্ছি। আর তখন পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন আমাদেরকে খারাপ বলতে লাগলো। আর আমি এইসব কথা আমার হাসব্যান্ডকে শেয়ার করলে সে আমাকে বলতো, "লোকে যা বলে বলুক, আমি ঠিক থাকলেই তো হয়।" এই কথা শুনে আমিও অনেকটা স্বস্তি পেতাম। আমি সবসময় সোহেলকে নিয়ে সব জায়গায় যেতাম। মার্কেটে যেতাম, কাপড় কিনতে যেতাম। এমনকি সোহেলকে কল করে বললে আমার প্রয়োজনীয় সব জিনিস সোহেল আমাকে এনে দিত। যেহেতু আমি অসুস্থ, এই অবস্থায় তো আর মার্কেটে যাওয়া যায় না। আর আমার হাসব্যান্ডও যেহেতু আমার কাজে কোনো হেল্প করতেছে না, তাই সবসময় আমাকে সোহেলের সাহায্যই নিতে হতো। আমি আমার এই পুরো প্রেগন্যান্সি জার্নিতে শুধুমাত্র কাপড় সেলাই করেই সিজারের টাকা জমিয়েছি। কারণ আমি জানতাম সিজারের জন্য আমাকে শ্বশুরবাড়ি থেকে কোনো টাকাই দেয়া হবে না। যেহেতু বাবার বাড়ি থেকে পালিয়ে এসেছি, তাই বাবার কাছেও আর হাত পাততে পারবো না। এসব কথা চিন্তা করে নিজেই অনেক কষ্ট করে টাকা জমিয়েছি। প্রেগন্যান্সি টাইমে একটু পুষ্টিকর খাবার খেতে হয়, কিন্তু সেই খাবারটুকু আমি খেতে পারিনি। আমার স্বামীকে যদি বলতাম কোনো কাজ করো, সে আমাকে বলতো, "দেখো, আমি হায়ার এডুকেটেড একজন মানুষ, আমি চাইলেই যে কোনো কাজ করতে পারি না, আমার লজ্জা লাগে।" একদিন আমি তাকে বললাম, "দেখো, তুমি রিক্সা চালাও, এখানে তো তোমার চুরি করে খাওয়া হচ্ছে না।" সেটাও সে করবে না। সে সবসময় তার বন্ধুদের সাথে আড্ডাবাজিতে ব্যস্ত। দেখতে দেখতে আমার ডেলিভারির সময় হয়ে এলো। আমাকে হসপিটালে ভর্তি করা হলো। একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলাম আমি। কিন্তু আমার স্বামী তখনও সেখানে ছিল না। আমার প্রতি তার কোনো দায়িত্ব না থাকুক, কিন্তু তার সন্তানের প্রতি তো তার দায়িত্ব থাকা উচিত ছিল। তার ১ম সন্তান। তার মুখটা দেখার জন্য হলেও তাকে হসপিটালে আসতে হতো। কিন্তু সে আসেনি। হসপিটালে ৪ দিন থাকার পরে শ্বশুরবাড়িতে গেলাম। সিজারের পর কোনো মেয়েই ভারী, ভারী কাজ করতে পারে না। আমিও অনেক কাজই করতে পারতাম না। আমার শাশুড়ি সেইসব কাজ করতেন আর আমাকে কত বাজে, বাজে কথা শোনাতেন। তখন আমার মনে হতো, এসব কিছুর থেকে তো মৃত্যুই ভালো। সিজারের জন্য আমি যে টাকা জমিয়েছিলাম সেই সব টাকাও শেষ হয়ে গেছে।
এখন আমার যাবতীয় টুকটাক খরচ, আমার মেয়ের খরচ, এগুলো আমি কোথায় পাবো? আমার শাশুড়ি আমাকে ২ বেলা ঠিকমতো খাবারই দেয় না। সেখানে আমাদের খরচ দেয়া তো দূরের কথা। তখন আমি আর কোনো কূলকিনারা না পেয়ে সোহেলকে কল দিলাম এবং বললাম আমাদের বাড়িতে আসতে। ও যখন আমাদের বাড়িতে আসলো তখন ওকে আমি বললাম, "আমাকে কিছু টাকা ধার দাও। আমি সুস্থ হয়ে কাজ করে তোমাকে দিয়ে দিব।" তখন সোহেল আমাকে অল্প কিছু টাকা দিল। সেই টাকা দিয়ে আমি কয়েকদিন চললাম। সিজারের ৩ মাস পর আমি আবারও মেশিনের কাজ শুরু করলাম। যেখানে সিজারের পর ৬ মাস পর্যন্ত কোনো ভারী কাজ করতে হয় না, সেখানে আমার কোনো উপায় নেই, সেজন্য আমি কাজ করতে বসলাম। সারাদিন বাসার কাজ, সেলাইয়ের কাজ, মেয়েকে দেখাশোনা করা, কাপড় আবার ডেলিভারি করা, এসব নিয়ে আমার খুব চাপ পড়ে যেত। রাত ১২টার পর বালিশে মাথা দিলে কখন যে সকাল হয়ে যায় টেরই পেতাম না। মাঝে, মাঝে আমার স্বামী ১২টার পর বাসায় ফিরে শারীরিক সম্পর্ক করতে চাইতো। কিন্তু সারাদিন এত কাজবাজ করার পর তখন আমার একটুও চাহিদা থাকতো না শারীরিক সম্পর্ক করার। আর এটা নিয়ে আমার স্বামী আমাকে সন্দেহ করত। আমাকে বলতো, "তুই কার সাথে কোথায় গিয়ে রাত কাটাস? কার সাথে শারীরিক সম্পর্ক করো? যার জন্য তোর কোনো চাহিদা নেই?" এইসব বলে আমাকে খুব মারধর করত। এভাবে দেখতে, দেখতে আমার মেয়েটার ৬ মাস পার হয়ে যায়। ৬ মাসের পর প্রত্যেকটা বাচ্চাকে বাড়তি খাবার দেয়া উচিত। আশেপাশে সবাই আমাকে বলতো, "তোমার মেয়েকে বাড়তি কিছু খাবার দাও। ঘরের তৈরি খাবার তাকে বারবার খাওয়াও।" কিন্তু আমার সময় কোথায়? আমার তো অনেক কাজ, মেশিনের কাজ, বাসার কাজ, মেয়েকে বারবার খাওয়ানোর সময় তো আমার নেই। এসব কথা বিবেচনা করে বাচ্চাটার জন্য একটা সেরেলাক কিনে আনলাম। আর এতেও আমার শাশুড়ি আমাকে কথা শোনাতে ছাড়েননি। বলে যে, "বাচ্চার জন্য আলাদা করে সেরেলাক কিনে আনার কি দরকার ছিল? বাসায় যা রান্না করা হয় সেগুলো খাওয়ালেই তো হতো।" এরকম আমার প্রত্যেকটা কাজ নিয়ে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ আমার ভুল ধরে এবং প্রতিনিয়ত আমাকে ছোট করে কথা বলে, অপমান করে। আর রাত হলে আমার স্বামী বাসায় এসে শারীরিক সম্পর্ক করতে না চাইলে মারধর করে। এইসব কিছু আমি আর সহ্য করতে পারছিলাম না। এরপর একদিন স্বামীকে পাশে বসিয়ে খুব সুন্দর করে বোঝাতে লাগলাম, "দেখো, তুমি একটা কিছু করো। এভাবে তো সংসার চলে না। আর তাছাড়া আমাদের তো এখন একটা মেয়ে হইছে। ওর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও কিছু একটা করো।" তখন সে আমাকে বলল, "আমি কি করব?" আমি বললাম, "তুমি আমাদের বাসার সামনে একটা চায়ের দোকান দাও।" আমার একটা কানের দুল ছিল। সেইটা বিক্রি করে ১৫,০০০ টাকা দিয়ে আমাদের বাসার সামনেই তাকে একটা চায়ের দোকান দিয়ে দিলাম। এর ১ বছরের মাথায় তার ব্যবসা শেষ। চায়ের দোকান বিলীন হয়ে গেছে। আমি তখন চিন্তা করেই পাচ্ছিলাম না যে এখন আমি কি করব? আমার এই স্বল্প আয়, এটা দিয়ে সংসার খরচ। আর তাছাড়া আমার মেয়েটাকেই বা কিভাবে মানুষ করব? ইদানিং আমার স্বামী রাতে নেশা করে এসে আমাকে মারধর করে। বলে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে। এই সবকিছু সহ্য করতে না পেরে আমি মনে, মনে সিদ্ধান্ত নিলাম, এই বাড়ি থেকে আমি বের হয়ে যাব। আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দিব। কারণ এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। ইদানিং আমার স্বামীর কথায় শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই সোহেলকে নিয়ে আমাকে সন্দেহ করে। পাড়া প্রতিবেশী সবাই ভাবে সোহেলের সাথে আমার পরকীয়ার সম্পর্ক। কিন্তু সোহেলের সাথে সব জায়গায় যাওয়ার পারমিশন তো আমার স্বামীই আমাকে দিয়েছিল। কিন্তু এখন সে কথা সে মানতে নারাজ। সব দোষ আমার। আমি কেন যেতাম? ঠিক তখন থেকেই আমি চিন্তা করতে লাগলাম, যেই মানুষটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যার সাথে আমার কিছু না, কিন্তু তাকে ঘিরেই সবাই আমাকে দোষারোপ করতেছে। আমি তাকেই বিয়ে করব। আমি ঠিক সেটাই করলাম। এই বাড়ি থেকে বের হয়ে একটা ভাড়া বাসায় উঠলাম। সেখানে গিয়ে মেয়েকে নিয়ে থাকতে শুরু করলাম। হাসব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিলাম। তাকে ডিভোর্স দেওয়ার ঠিক ৩ মাসের মাথায় তার চাচাতো ভাই সোহেলকে বিয়ে করে নিলাম। আমি আমার সংসার ছেড়েছি, আমার স্বামীকে ছেড়েছি। কিন্তু এসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। তারাই আমাকে বাধ্য করেছে। এখন আমি আমার প্রাক্তন স্বামীর চাচাতো ভাইকে বিয়ে করে আলহামদুলিল্লাহ খুব সুখেই আছি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।